তো আমরা এই যে পারিব না কবিতাটা পড়ছিলাম কালীপ্রসন্ন ঘোষ। আমি তার আগে তোমাদের একটু বলে দিই যে আমি ই পোর্টালে তোমাদের কালীপ্রসন্ন ঘোষ সম্বন্ধে একটু বিস্তারিতভাবে তোমাদের একটা লেখা দিয়েছি, তোমরা সেখানে গিয়ে অ্যাসাইনমেন্ট জায়গাটাতে দেখতে পারো এবং সেখান থেকে সেটাকে পড়তে পারো। বিশেষ কিছু নয়, তোমাদের ওটা কোনো পরীক্ষায় আসবে এমন কোনো চিন্তা করার কিছু নয়, তোমাদের এক্সট্রা কিছু ওখানে জানতে পারবে। অবশ্যই কোনো জিনিসে সবসময় জেনে রেখে দেবে, কোনো কবিতা বা গল্প পড়ার আগে সেই লেখকের সম্পর্কে যতটা তুমি জানবে ততটাই ভালো। কারণ একটা লেখকের লেখা আমরা পড়ি, কিন্তু সেই লেখক নিজে ব্যক্তিবিশেষে কেমন ছিলেন সেটা জানা খুবই দরকার, এবং সেটা অনেক সময় অনেক কিছুর প্রশ্ন মিলিয়ে দেয়। তাছাড়াও আরও 4-5টা জিনিস তুমি সেখান থেকে নতুন কিছু জানতে পারো। তাই অবশ্যই সেটাকে পড়া দরকার। বইতে আছে, তারপরেও আমি সেটাকে বিস্তারিতভাবে দিয়েছি। তো আমাদের এখানে আজকে যেটা তোমার প্রস্তাবের প্রশ্ন রয়েছে, স্যার সেকেন্ড লাইন পারিব না এই কথাটি বলিও না, আর কেন পারিবে না তাহা ভাবো একবার। দেখো, আমাদের যে কবি কিন্তু কয়েকটা জিনিস বুঝিয়ে দিয়েছেন। এক মিনিট, এই যদি পারিব না কবিতাটা হয়, পারিব না এটা কবিতা, এই কবিতার কয়েকটা পয়েন্ট আছে। যদি আমরা এটাকে খুব ডিটেলে দেখি যে কি মানে, প্রথম হচ্ছে পারিব না এই কথাটাই বলা যাবে না, এটা বলা যাবে না। ঠিক আছে, ফার্স্ট এটা স্যার পারিব না কবিতার উৎস গ্রন্থ কি, ওকে বলছি। 2, পারিব না বলা যাবে না এই কথাটা। দ্বিতীয়ত, সেকেন্ড কি, কেন পারবে না তা ভাবতে হবে বা জানতে হবে, যাই হোক ভাবতে হবে। আর থার্ড, সুখে অগ্রসর হতে হবে। সুখে অগ্রসর হতে হবে, এই তিনটে কিন্তু আমাদের মেসেজ এই কবিতা থেকে আমরা, কবি আমাদেরকে দিয়েছে যে প্রথম হচ্ছে পারিব না বলা যাবে না, দ্বিতীয় হচ্ছে কেন পারবে না তাহা ভাবতে হবে, আর 3 নম্বর হচ্ছে সুখে অগ্রসর হতে হবে। এই তিনটে আমাদের কাছে মূল কথা। ঠিক আছে, তাহলে সেকেন্ড লাইনে দেখো, কেন পারিবে না তাহা ভাবো একবার, এই সেকেন্ড মেসেজটা সেকেন্ড লাইনেই কিন্তু পাচ্ছি আমরা, সেকেন্ড মেসেজটা সেকেন্ড লাইনেই পাচ্ছি। পারিব না বলা যাবে না ফার্স্ট লাইনে পাচ্ছি, এরপরে দেখো পারিব বলিয়া সুখে হ অগ্রসর শেষ লাইনটা পাচ্ছি একদম কবিতার শেষে। টোটাল কবিতাটাকে এই তিনটে জিনিস, এই তিনটে নীতি, এই তিনটে তোমাদের কি বলবো, এই তিনটে শিক্ষা কবি আমাদের দিয়েছে। তিনটে কি কি, পারিব না বলা যাবে না, কেন পারিবে না তা ভাবতে হবে, সুখে অগ্রসর হতে হবে। এই তিনটে পয়েন্ট যদি তুমি মাথায় রাখো, পরীক্ষার সময় বা যে কোনো কোশ্চেন লেখার সময় তুমি দেখবে এই তিনটে পয়েন্ট থেকে অ্যান্সারটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে লেখা যাচ্ছে। এটা কিন্তু আমাদের লেখক আমাদের কাছে বুঝিয়ে দিয়েছেন বা শিক্ষা দিয়েছেন। এর জন্য দুটো উদাহরণ দিয়েছেন। একটা কি উদাহরণ, উদাহরণ দুটো কি, একটা হচ্ছে সাঁতার কাটা, সাঁতার কাটা। 2 কি, হাঁটতে শেখা। এই দুটি তোমরা দেখতে পাচ্ছ, এই দুটি হচ্ছে এর উদাহরণ এই কবিতা থেকে আমরা পাচ্ছি। সাঁতার কাটতে গেলে কি করতে হবে, জলে নামতে হবে, আর হাঁটতে শিখতে গেলে কি করতে হবে, আছাড় খেতে হবে।
আছাড় খেতে হবে। তাহলে সাঁতার কাটতে গেলে জলে নামতে হবে, হাঁটতে শিখতে গেলে আছাড় খেতে হবে। এবার এই জলে নামতে হবে আর আছাড় খেতে হবে, এই দুটো একটু ভালো করে দেখো, কত জিনিস জানা যায়। এই জলে নামতে হবে মানে একটা সমস্যাতে তোমাকে নামতে হবে, দ্যাট ইজ আ সমস্যা বা প্রবলেম। সমস্যা কি? সাঁতার শিখতে গেলে মেন সমস্যা হচ্ছে জলে নামা, কারণ জলকে আমরা ভয় পাই, ডুবে যাব। তাহলে সমস্যা একটা, তার সমাধান, সাঁতার কাটা হচ্ছে একটা তোমার সমাধান, কিন্তু সেই সমস্যাটা হচ্ছে কি? সমস্যাটা হচ্ছে জলে নামা। এই সমস্যাটাকে জয় করতে গেলে তোমাকে সাঁতার শিখতে হবে। দ্বিতীয়ত দেখো, হাঁটতে শেখা, তাতে দেখো আছাড় খেতে হবে, এইটা কিন্তু সমস্যা নয়। ঠিক, আছাড় খাওয়াটা সমস্যা নয়, এইটা হচ্ছে বারবার ফেলিওর হওয়ার ভয়। তাহলে সমস্যা একটা, যাতে মানুষ ভয় পাবে, আর বারবার ফেলিওর হওয়া, এই দুটো ঘটনা এখানে আমি দেখতে পাচ্ছি। আমরা উদাহরণ দেখো, কবি দুটো উদাহরণই কেন দিয়েছিলেন, আরও অনেক উদাহরণ দিতে পারতেন। এই দুটোর মাঝখানে বুঝিয়ে দিয়েছেন যে সমস্যা সবেতেই থাকবে, প্রবলেম সবেতেই থাকবে, এবং প্রবলেমের সাথে ফেলিওর বারবার হবে। এই দুটোকে জয় করতে পারলে তুমি যে কোনো তোমার নিজের ইচ্ছা মতো কোনো কাজে তুমি সফল হতে পারবে। ব্যাপারটা বুঝে নাও, সেই জন্য দুটো উদাহরণ তিনি দিয়েছেন। তাহলে এই দুটো উদাহরণ গেল, এই দুটো হচ্ছে তার লক্ষ্য মূল। এই টোটাল এর সাথে রয়েছে তোমার আরেকটা ম্যাটার, কারা পারবে না, সেটা তিনি বলেছেন অলস আর অবোধ। এই দুটো শব্দের তিনি ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন যে এই দুটি ব্যক্তি ছাড়া বাকি সকলে সমস্ত কাজ করতে পারবে। এবং অলস আর অবোধের সম্বন্ধে লেখকের এত রাগ কেন? না, লেখক বুঝিয়ে দিয়েছেন বা কবি বুঝিয়ে দিয়েছেন যে যদি তুমি অলস হও, অবোধ হও, তাহলে তুমি বলো যে আমি কাজ করতে পারবো না। কিন্তু অলস আর অবোধের মধ্যে তোমার বেসিক পার্থক্য কোনখানে? কারণ তুমি কিছু না কিছু কাজ করতেই পারো, কিছু না কিছু কাজ তুমি করতে পারো এবং খুব ভালো পারো। যদি কিছু না কিছু কাজ, সামান্য কিছু কাজ তুমি ঠিকঠাকভাবে করতে পারো, তাহলে তুমি এদের দলে পড়বে না। কারণ এই দুটি ব্যক্তি, এই গুণ যাদের আছে, যে ব্যক্তির তারা কোনো কাজই করে না বা কোনো কাজই পারে না, লেখক এখানে তোমাদের ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছে যে এই দুটি ব্যক্তি বাদ দিয়ে এই বাকি সমস্ত জায়গাটা কিন্তু তোমাদের, এদের ক্ষেত্রে এটা নয়। তাহলে বোঝো, অলস আর অবোধ কজন হতে পারে? সকলে তো অলস আর অবোধ নয়, আমরা তো সকলেই কর্মঠ, আমরা সকলেই কাজ করি। তো সেইটাই কিন্তু এখানে বারবার কিন্তু লেখক, কবি আমাদের বুঝিয়ে দিয়েছেন। আচ্ছা, আশা করছি সপ্তক তোমার কোশ্চেনে একটু প্রশ্নটা উত্তর পেয়েছো। সপ্তক বলছি, তোমার কৌস্তব তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। সপ্তক, স্যার পারিব না কবিতার উৎস গ্রন্থ কি? দেখো, পারিব না কবিতাটার উৎস গ্রন্থ কিন্তু তোমাদের বইয়েতে কোনো জায়গাতেই উল্লেখ করা নেই। এবং এটা জানলে অবাক হয়ে যাবে যে আমাদের যে লেখক, কবি কালীপ্রসন্ন ঘোষ, তিনি কিন্তু তার বাকি লেখাগুলো যদি বিচার করা হয়, তার বাকি লেখাগুলো দেখা হয়, তাহলে তিনি ছিলেন একজন খুব ভালো গদ্য লেখক। ঠিক আছে, তিনি একজন খুব ভালো গদ্য লেখক। তো আমি এটা মুছে দিচ্ছি। ফলে এই গদ্য লেখকের অনেক গদ্য আমরা পাই, অনেক গদ্য কবিতা আমরা পাচ্ছি, সেইগুলো কিন্তু কোনোটাই কবিতা নয়। একবার ভালো করে বুঝে নাও, সেগুলো কিন্তু কোনোটাই কবিতা নয়, সেগুলো সবটাই গদ্য। তোমাদের বইতে দেখো, একবার দেখো, হ্যাঁ, এই যে কালীপ্রসন্ন ঘোষ অধুনা বাংলাদেশের ঢাকা জেলা বিক্রমপুর পরগনার ভরাকর গ্রামে 1843 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 19 শতকের বিশিষ্ট প্রাবন্ধিক, শব্দটা দেখো, প্রাবন্ধিক, ভালো করে বুঝো,
প্রাবন্ধিক কেন বলা হয়েছে? তার কবি বলতে পারতো। প্রাবন্ধিক হিসাবে তিনি খ্যাতি লাভ করেন তার রচিত গ্রন্থগুলির মধ্যে প্রভাতে চিন্তা, নিশীথ চিন্তা, নিবৃত্ত চিন্তা ইত্যাদি বিখ্যাত। তিনি বান্ধব পত্রিকা সম্পাদনা করেন, তার মৃত্যু 1910 খ্রিস্টাব্দে হয়। তো প্রাবন্ধিক কেন বলা হয়েছে? প্রাবন্ধিক মানে যে প্রবন্ধ লেখে, প্রাবন্ধিক মানে প্রবন্ধ লেখে। প্রবন্ধ মানে কি? কোনো প্যারাগ্রাফ টাইপের বা কোনো লেখার একটা বিস্তৃত লেখা সেই সম্বন্ধে। ধরো আমি যদি লিখি প্রবন্ধ মানে আমরা যে প্রবন্ধ রচনা করো, আমাদের এক্সামে আসে, অনুচ্ছেদ রচনা করো, রচনা লেখো, এই যে এই একই শব্দগুলো, এগুলো হচ্ছে প্রবন্ধ শব্দের সাথে যাচ্ছে। তাই মানে কি, কোনো সম্বন্ধে, কোনো একটা বিশেষ বিষয় সম্বন্ধে বিস্তারিতভাবে লেখা এবং নিজস্ব মতবাদ তাতে দেওয়া, এগুলো প্রবন্ধ লেখার মধ্যে পড়ে। এইখানে ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের কালীপ্রসন্ন ঘোষ, ইনি ছোট থেকেই খুব ভালো কথাবার্তা বলতে পারতেন, তার পরিচয় আমাদের বইতে দেওয়া হয়েছে। এবং তিনি অনেকবার সেখানে, আমি সে বিস্তারিতভাবে যেখানটা লিখেছি সেখানটা দেখলে তোমরা দেখতে পাবে, সেখানে তিনি অনেক জায়গাতেই তিনি সেখানে সাফল্য অর্জন করেছেন। ঠিক আছে? তো এই যে ব্যক্তি, ইনি কিন্তু কোনো জায়গাতে কবিতা লেখার জন্য কিন্তু বিখ্যাত নন, ইনি প্রবন্ধ লেখার জন্য বিখ্যাত। তাই তার কিন্তু নির্দিষ্ট কোনো তোমার কাব্যগ্রন্থ বা কবিতার বই নেই। আর যে লেখাগুলোর আমরা নাম পাচ্ছি, প্রভাতে চিন্তা, নিশীথ চিন্তা, এগুলো সবগুলি প্রবন্ধ। ঠিক আছে? তো এইগুলোর মধ্যে কিন্তু এই কবিতার কোনো উৎস নেই। ধরা যেতে পারে এটি একটি তার স্বাধীনভাবে লেখা কোনো কবিতা। ওকে সৃজা, ওকে ওয়াজ নট লেট। ঠিক আছে, তুমি দেখো তোমার কোনো প্রশ্ন থাকলে সৃজা অবশ্যই বলবে আমাকে। ঐন্দ্রিলা, হ্যাঁ, আপলোড করা হবে। তো প্রাবন্ধিক, এই যে আমি তোমাদের যেটা বোঝাচ্ছিলাম, এই যে প্রাবন্ধিক মানে যে কথাটা আমরা বলছি, তিনি প্রবন্ধ লেখার সাথে যুক্ত। ঠিক আছে? তিনি কবিতা লেখার সাথে যুক্ত নন, তাই তার বিশেষ কোনো কাব্যগ্রন্থ পাওয়া যায়নি। তা সবটাই পাওয়া গেছে স্যার কবিতা। এবার দেখতেই পারা যায় যে কোনো মানুষ যদি কবিতা, প্রবন্ধ লেখে কিংবা উপন্যাস লেখে কিংবা সাহিত্যের অন্য কিছু জিনিস লেখে, সে একটা কবিতা লিখতে পারবে। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই কবি সম্বন্ধে যদি তোমরা একটু দেখো, ইনি কিন্তু গানের বইও লিখেছেন, আবার ছোটদের বইও লিখেছেন। ছোটদের বই, ছোটদের জন্য তিনি লিখেছেন। তার মানে এই প্রাবন্ধিক শুধুমাত্র বড় বড় বিষয় নিয়ে, যেটা নিয়ে মাথা খারাপ হয়ে যেতে পারে সেসব নিয়ে শুধুমাত্র লেখালেখি লিখেছেন তা নয়, তিনি তার সাথে সাথে গানের বইও লিখেছেন এবং ছোটদের জন্যও লিখেছেন। তাহলে আমরা ধরে নিতে পারি এই যে ছোটদের জন্য লেখা, এটা কোনো বইয়ের আকারে নয়, এটা এরকমই ছোট ছোট অনেক কবিতা বা গান বা গল্পের মাধ্যমে আছে, যেটা ছোটদের জন্য। অবশ্যই এটা ছোটদের জন্য লেখা। আশা করছি তোমাদের প্রশ্নটা কোনো অসুবিধা হবে না, কারণ আমি তবু তোমাদের একবার দেখাচ্ছি। এই যে দেখো, কালীপ্রসন্ন ঘোষ, তোমাদের যে লেখাটা আমি দিয়েছি, হ্যাঁ দেখো এখানে দেওয়া হয়েছে। দেখো 1 2 3 4 5, যারা দেখে নিয়েছো এর মধ্যে দেখবে তার লেখাগুলোর মধ্যে রয়েছে প্রবন্ধগুলির মধ্যে উল্লেখযোগ্য প্রভাত চিন্তা, নিবৃত্ত চিন্তা, নারী জাতি বিষয়ক প্রস্তাব, নিশীথ চিন্তা। আর তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হচ্ছে ভ্রান্তি বিনোদ, প্রমোদ লহরী, ভক্তির জয়, না মানা মহাশক্তি, জানকীর অগ্নিপরীক্ষা, ছায়া দর্শন প্রভৃতি। এগুলো কিন্তু সবই প্রবন্ধ। তার সাথে রয়েছে এছাড়া সঙ্গীত মঞ্জরি নামে একখানি আধ্যাত্মিক সঙ্গীত সংগ্রহ এবং কোমল কবিতা নামে একখানি শিশুপাঠ্য গ্রন্থ তিনি লেখেন। এবার আমি এখানে অনুমান করতে পারি এই শিশুদের জন্য যে গ্রন্থটার নাম, সেটা হচ্ছে কোমল কবিতা। দেখো এখানে একটা কবিতার বইয়ের নাম আমরা এখানে পেলাম, কিন্তু যদিও আমাদের এখানে বইতে উল্লেখ করা নেই, তাই আমরা এটাকে কিন্তু যেতে পারবো না যে এই কোমল কবিতা গ্রন্থ থেকে কি এই গল্পটা নেওয়া হয়, কবিতাটা নেওয়া হয়েছে, এটা কিন্তু আমরা বলতে পারবো না। তাই এই কোমল কবিতা যে সংকলনটা আছে তার মধ্যে মেবি এই কবিতাটি আছে। তবে
আমারও এটা যেটা মনে হয়েছে পার্সোনালি, সেটা কোশ্চেন আজকে তুমি যখন করলে খুব ভালো। হেজি সপ্তক, তো আমার যে প্রশ্নটা তোমরা আজকে করলে যে এর উৎস গ্রন্থ, আমার অনেক আগেই এটা মনে হয়েছিল কোমল কবিতা নামক যে গ্রন্থ থেকে সেটাই নেওয়া হয়েছে। যদিও এটার সবথেকে ভালো সলিউশন হচ্ছে কোমল কবিতা বইটাকে যদি আমি পাই, তাহলে তোমাদের অবশ্যই এই প্রশ্নের উত্তরটা আমি আরও ভালো করে দিতে পারবো, চেষ্টা করবো সেটার জন্যে। আশা করছি তোমাদের এইটুকুনি বুঝতে অসুবিধা থাকবে না। নেক্সট কিছু প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই বলো। যত প্রশ্ন তোমাদের কাছ থেকে আসবে তার তত রকমের উত্তর হতে পারে, তাই প্রশ্ন চাই। দিয়া মণ্ডল, সৃজা, তাড়াতাড়ি বলো, টাইম চলে যাচ্ছে। আর কোনো প্রশ্ন? আমি তো তোমাদের কাছ থেকে অনেক কিছু প্রশ্ন আশা করি, কারণ এই বইয়েতে যে প্রশ্নগুলো, ওকে, এই বইয়েতে যে প্রশ্নগুলো দেওয়া আছে, দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়, প্রশ্নগুলোই ঠিক নেই। আমি আগের দিনকে তোমাদেরকে যেটা বলেছিলাম যে 2-3 দাগের ক্ষয়ের প্রশ্নটা, ওই যে 3 দাগের ক্ষয়ের প্রশ্নটা 5 জনে কি পারে, আরে এখানে কি 5 জনে পারে কোনো বলে দেওয়া হয়েছে কোনো জায়গায়? কোশ্চেন তো লেখক করেননি, মানে যিনি কবিতা লিখেছেন তিনি তো আর কোশ্চেন করেননি। যাক, সেটা আর কি করা যাবে। তো নো ডাউট, অনেক ডাউট এখন অনেক আছে। আমি যদি তোমাকে কোনো প্রশ্ন করি তোমার ডাউট চলে আসবে, ডাউট নেই বললে হবে? প্রশ্ন কিন্তু শুধুমাত্র বইয়ের ভেতরে যে প্রশ্নগুলো আছে সেইগুলোকে মুখস্থ করে যাওয়া মানেই প্রশ্ন নয়। প্রশ্ন অনেক করা যায়, অনেক আছে, তোমাদের সেটাতে অভ্যস্ত হতে হবে, শিখতে হবে। শুধুমাত্র সাহিত্য মানে এই নয় যে কটা কোশ্চেন আছে সে কটাই কোশ্চেন, এর বাইরে প্রচুর প্রশ্ন করা যায়। এই কবিতাটাকে তোমাদের ক্লাসেও পড়ানো যেতে পারে, এই কবিতার ক্লাস 10-এও পড়ানো যেতে পারে, কিন্তু দুটোর মধ্যে বিস্তর পার্থক্য হয়ে যাবে। কেন হয়ে যাবে? কোশ্চেন কিন্তু অন্যরকমভাবে হবে, তার উত্তর হবে অন্যরকমভাবে। এবং এই কোশ্চেনটাকে যদি আমি টেক্সটটাকে আরও নিচের দিকে নিয়ে যাই, মানে ক্লাস 3 কি 2 তার নিচে নিয়ে যেতে পারবো না, তো তাহলে কিন্তু তখন দেখতে পাবে সে প্রশ্নগুলো আবার কম হয়ে যাচ্ছে। তো এটা হয়। তো যাই হোক, তোমাদের এখন যদি প্রশ্ন আকার, তাদের আকার দেখো, আকার মানে হচ্ছে আকৃতি। কে কোশ্চেন করছে? দিয়া, ভেরি গুড কোশ্চেন। আমি এই কোশ্চেনটা আলোচনা করেছিলাম একবার। তোমাকে তো দেখি না কো তাদের আকার। তো আকার মানে হচ্ছে আকৃতি। আমি এই ডাস্টারটা নিলাম আর এই চকটা নিলাম, এই দুটোর মধ্যে আকারগত পার্থক্য আছে, ঠিক আছে? এর আকার একটা, এর আকার একটা, মানে এর বাইরের দিকটা দেখতে কেমন, এর বাইরের দিকটা দেখতে কেমন। আমি বলছি না এটা কী দিয়ে তৈরি, আমি বলছি এর আকারটা কেমন, এই দুটোর মধ্যে পার্থক্য। এবার লেখক আমাদের এখানে বলেছেন যে একটা কি, অলস ও অবোধ। অলস ও অবোধ এই দুটি শব্দের কি বুঝিয়েছেন? যে এই সমস্ত ব্যক্তিদের সাথে আকারগত মিল, আকারগত পার্থক্য, আকারগত পার্থক্য কার আছে? তোমাদের। তাহলে আকারগত পার্থক্য তোমাদের আছে মানে কি? তাহলে এই অলস আর অবোধ ব্যক্তিরা কি মানুষ নয়? এরা কি জন্তুর মতো দেখতে? না, অলস আর অবোধ ব্যক্তিরা মানুষের মতনই দেখতে, কিন্তু তাদের সাথে আকারগত পার্থক্য এখানে কিন্তু বুঝলে হবে না। যে কবিতা লাইন আছে তাতে আকারগতই অর্থ বোঝায়, যে মানুষ তার সাথে পার্থক্য, সেই মানুষটার হয়তো দুটো সিং আছে, আমাদের নেই, তো এই আকারগত পার্থক্য সেটা দেখা যাচ্ছে, কিন্তু তা নয়। কবি এখানে কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছে যে সেই মানুষের সাথে তোমার পার্থক্য কিসের? মানসিক এবং শারীরিক কিছু আচার আচরণের। বিশেষত তোমরা মানে আমরা সকলে যারা কিছু না কিছু কাজ পারি, আমি আগেও বোঝালাম, কিছু না কিছু কাজ পারি, তাদের সাথে এই অলস অবোধ ব্যক্তিদের পার্থক্য হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে রচয়িতা মিন্স, হ্যাঁ, যিনি রচনা করেছেন তাদের মতো। হ্যাঁ, তাদের আকার মানে, তাদের আকার মানে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাদের আকার হচ্ছে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, চরিত্রের বৈশিষ্ট্য। এই আকারের পার্থক্য হচ্ছে চরিত্রের বৈশিষ্ট্য, চরিত্রের বৈশিষ্ট্য।
চরিত্রের বৈশিষ্ট্য, তার ক্যারেক্টারটাই এরকম। কীরকম ক্যারেক্টার? অলস আর অবোধ। দেখো মানুষ কিন্তু অলস অবোধ, মানুষের দুটো পা, দুটো হাত, চোখ, নাক, কান, মুখ সবই আছে, কিন্তু তাদের চরিত্রের বৈশিষ্ট্য হয়ে যায় অলসতা বশত তার মনকে সে সেট আপ করে নেয় যে আমি কোনো কাজ করতে পারি না, আমি কোনো কাজ করব না। নেক্সট হচ্ছে অবোধ। তোমাদের বাবা বলেছি সামান্য বোধ বুদ্ধি যাদের নেই, আর সামান্য বোধ বুদ্ধি কার নেই? সকলের আছে। যাদেরকে আমি অবোধ বলে ভাববো তাদের মধ্যেও কিছু মানে পসিবিলিটিস আছে। তো সেই অবোধ একেবারে এবং অলস, এই দুটি ব্যক্তি খুঁজে পাওয়া খুব শক্ত। যদিও অলসটিকে খুঁজে পাওয়া শক্ত, অবোধ একেবারে খুঁজে পাওয়া যায় না, যায় না। যাদেরকে তোমার মনে হবে যে না ওরা খুব পিছিয়ে গেছে, ওরা পড়াশোনা করতে পারছে না, ওরা বিভিন্ন কাজ করতে পারছে না, ভুল। তারা শুধুমাত্র পড়াশোনা নয়, অন্য কোনো জিনিসে তারা খুব ভালো পারদর্শিতা রাখে। এটা মাথায় রাখতে হবে। সকলের দ্বারা সব কাজটা হয় না, সব কাজটা হয় না, কিন্তু তাকে আমি অবোধ বলতে পারবো না। তাই একেবারে পারফেক্টলি অবোধ আমি কাউকে বলতে পারবো না। এবার লেখক এখানে আমাদের বুঝিয়ে দিয়েছেন যদি অলস আর অবোধ হয়, মানে পারফেক্ট অলস এবং পারফেক্ট অবোধ হয়, তারাই কাজ করতে পারবে না, বাকিদের সমস্ত কাজ করা সম্ভব। এবার তাদের মধ্যে কি পার্থক্য হচ্ছে না চরিত্রের বৈশিষ্ট্য, যেটাকে আমরা কবি এখানে আমাদের কবিতায় বলেছে আকারগত পার্থক্য বা তাদের মতো আকার। হ্যাঁ, রচয়িতা যিনি রচনা করেছেন দিয়া মণ্ডল, আশা করছি তোমার উত্তর পেয়েছো। তোমাদের কাছ থেকে প্রশ্ন, মানে তোমাদের এই প্রশ্নগুলো তোমাদেরকে আরো অনেক কিছু শেখাবে। আমি বারবার বলেছি শুধুমাত্র বইয়ের কয়েকটা লাইনে থেকো না। বইয়ের লাইন অনুশীলনী পড়লে তুমি ভালো নাম্বার পাবে, কিন্তু সাহিত্য তোমার জীবনকে শিখিয়ে দেবে, জীবনকে বুঝিয়ে দেবে, তোমাকে বড় হতে সাহায্য করবে। তাই সাহিত্যের শুধুমাত্র ওই কটা কোশ্চেন নয়, অনেক কোশ্চেন হতে পারে। যে এই কোশ্চেনগুলো তোমরা দেখলে অনেক রকমভাবে উত্তর দেওয়ার চেষ্টা করা যেতে পারে বা অনেক রকম উত্তর হয়। এখানে আমি আরেকটা জিনিস বলি, তোমাদের যে লেখাটা আমি তোমাদের পাঠিয়েছি তাকে কালীপ্রসন্ন আমি প্রথম দেখে কালীপ্রসন্ন ঘোষ এই মহাশয়কে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছে। বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? স্যার আমার কবিতাটা পড়া হয়নি। সৃজা, সে কি কবিতা শেষ তো চললো, সৃজা তোমার কোনো কবিতা পড়া হয়নি? অবশ্যই পড়ে নাও। তো এই বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছে। আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আরেকজন বিদ্যাসাগর চলে এলো তার নাকি না, উপাধি আমি যাকে খুশি দিতে পারি তার কিছু মিল দেখে। কেন? কালীপ্রসন্ন ঘোষের শুরু হয়েছিল সংস্কৃত সাহিত্য থেকে, মানে সংস্কৃত ভাষা, তিনি অনেকগুলো ভাষা শিখেছেন, সংস্কৃত, ফার্সি, বাংলা তো অবশ্যই, ইংরাজি। তো এই যে অনেকগুলো ভাষা তিনি শিখেছিলেন, তার মধ্যে সংস্কৃত প্রথম, যেহেতু তখনকার দিনের শিক্ষা ব্যবস্থা শুরুই হতো সংস্কৃত দিয়ে, তো সেই সংস্কৃত শিক্ষা তিনি শুরু করেছিলেন। এবং তার যে লেখাগুলো আমরা পাবো, যে প্রবন্ধগুলো পাবো, যদি আমরা কোনোদিন দেখি বড় হয়েও, তো এই প্রবন্ধগুলোতে দেখতে পাবো সংস্কৃত শব্দের ব্যবহার, মানে সংস্কৃত শব্দের প্রচুর ব্যবহার পাবো, যেটা কিনা বিদ্যাসাগর মহাশয়ের লেখার স্টাইল, যেটাও কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের স্টাইল, সেই জন্য তাদের মধ্যে একটুখানি সিমিলারিটি দেখতে পাওয়া যায়, এই জন্য তাকে বিদ্যাসাগর বলা হতো। এই যে দেখো লাস্টের প্যারাগ্রাফে আমি দিয়েছিলাম, পাণ্ডিত্যের স্বীকৃতিস্বরূপ তিনি বঙ্গের বিবুধ মহল কর্তৃক বিদ্যাসাগর এবং ইংরেজ সরকার কর্তৃক রায় বাহাদুর ও CIA উপাধিতে ভূষিত হন। 1910 সালের 29শে জুলাই তার মৃত্যু হয়। আচ্ছা, আশা করছি তোমাদের এখানে কোনো প্রবলেম নেই। আজ এতটুকুনি, সকলে ভালো থেকো, আর অবশ্যই যেন পড়াশোনাটা চালিয়ে যাও। দেখো যেটা
তোমার যখন ভালো লাগবে, এখন তোমার স্কুল, তুমি স্টুডেন্ট, তুমিই টিচার, মাথায় রাখবে। এই তিনটি এখন তুমি একা। আগে স্কুল ছিল, তুমি স্টুডেন্ট ছিলে, টিচার ছিল, এখন তুমি স্টুডেন্ট, তুমিই টিচার, তোমার স্কুল। নিজেকে সেই জন্যে অবশ্যই সেইভাবে তৈরি করো। নিজেকে পড়া বা অনেক আগের প্রাচীন কথা এটা, স্বাধ্যায়, নিজের পড়াশোনা নিজে চালিয়ে যাওয়া, এ বিরাট কোয়ালিটি। এতে যেন পারবো না বলো না, এটাকে তোমাদের করতে হবে। নিজের পড়াটাকে নিজে চালিয়ে যেতে হবে, আর বাড়ির লোকের ওপর বেশি প্রেশার নয়। নিজে বড় হয়েছো, যথেষ্ট বড় হয়েছো, নিজের লেখাগুলো যেগুলো দেওয়া হচ্ছে এবং যেগুলো পড়া হচ্ছে সেগুলোকে নিজে তৈরি করার চেষ্টা করো, দেখবে ভালো হবে। ওকে, বাই অল অফ ইউ।